আমরা দেখতে পাচ্ছি তারা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কথা বলছেন। এখন ভিতরে ঢুকেন, ঢুকছেন ভিতরে। আমরা যদি একজনের সাথে কথা বলতে চাই, 3 কোটি বুলেট তৈরি করতে হবে, 3 কোটি বুলেট তৈরি করতে হবে, কারাগার বন্ধ করতে হবে, 3 কোটি তুলে অ্যারেস্ট করতে হলে কারাগার বন্ধ করতে হবে, 310 কর্মচারীকে মুক্তি করে ছাড়বো। জয় শ্রীরাম। টুনময় দাস বাবু বাংলাদেশের আইডল, সমাজের আইডল। আর না হয় এর প্রতিবাদ কি হবে? ডক্টর ইউনূস স্যারকে আমরা ভয় ভয় করে বুঝে দেওয়া হবে। এখানে খবর পেয়ে এসেছি 7টা বেজে গিয়েছিল, 6:30 কি 7টা বেজে গিয়েছে। বিষয়টা হয়েছে কি, আপনারা পূর্ব থেকে নাও জানতে পারেন, সমস্ত বিষয়টা আপনাদেরকে আমরা ক্লিয়ার করছি। আপনারা জানেন যে আমাদের রংপুরে একটা সমাবেশ হয়েছিল সনাতন ধর্মাবলম্বীদের, তো সেখানে এই জিনিসটা কিন্তু সেখানেই হতো। ওনাকে বিভিন্নভাবে আটকানোর জন্য চেষ্টা করেছিল, তবে ওনাকে হোটেল থেকে বের করে দিয়েছেন, সেখান থেকে ওনাকে খুব অসম্মানজনকভাবে বের করে দিয়েছেন। তো যেটা আমাদের জাতির কাছে, প্রশাসনের কাছে আমরা কেউই কামনা করতে পারি না। কিন্তু বিষয়টা হয়েছে কি, সেখানেই আন্দোলনের শেষে ওনাকে ধরার জন্য বা বিভিন্নভাবে পায়তারা করছিল, কিন্তু সেটা আর করে উঠতে পারেনি। তো তিনি খুবই অসুস্থ ছিল। আপনারা জানেন যে এতগুলো সমাবেশ মিটিং করলে তো স্বাভাবিক অসুস্থ হবেই। সেই ক্ষেত্রে উনি কর্মসূচি সেরে ঢাকায় চট্টগ্রামে এসেছেন, সেখান থেকে আবার ফ্লাইটে করে আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন। সেখান থেকে উনি যখন ঢাকার উদ্দেশ্যে ডক্টর দেখানোর জন্য এসেছেন, তখন কিছু লোক বলতেছেন যে বিমানবন্দরের কিছু কর্তৃপক্ষ ওনার সাথে কথা বলবে। তা আমরা তো জানি সাধারণত বিমানবন্দরের কর্তৃপক্ষ তো কোনো প্যাসেঞ্জারের সাথে কথা বলে না। তো ওনারা এই পরিচয় কেন দিয়েছেন সাদা পোশাকে, এটা ওনারাই বলতে পারবেন। তো হঠাৎ করে ওনারা বলতেছে যে আপনি গাড়িতে উঠেন। গাড়িটা নিয়ে আসছেন, গাড়িটা নিয়ে আসার পরে ওনার সাথে যারা সেক্রেটারি ছিল, যারা সহকারী ছিল, তারা পরে ওনার সাথে জোরাজোরি করেছেন, কিন্তু জোরাজোরি করে কোনো লাভ হয়নি। বলতেছে আপনারা গাড়িতে উঠে চলে আমরা নিয়ে যাই। তখন এই যে গাড়িটা আপনারা দেখাচ্ছি, যে এই যে গাড়িটা, ক্যামেরাটাকে একটু দেখাতে বলি, এই যে ঢাকা মেট্রো আপনার 51 11 61। হ্যাঁ, আমাদের লোক ওই যে পিছনে আপনার ফলো করছেন। তো সেই ক্ষেত্রে ওনারাও সাথে সাথে এসছেন, সাথে সাথে আসার পরে ওনারা এখানে ঢুকেছেন। তো ওনার সাথে যারা ছিলেন তারা দেখেছেন যে এখানে আছেন, তো ওনারা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান করছিলেন। ওনার বিরুদ্ধে কোনো অভিযোগই নেই। আপনারা জেনেছেন যে চট্টগ্রামে ওনাকে দেশদ্রোহী মামলা দিয়েছিল একটা বিএনপির কেন্দ্রীয় কমিটির একটা নেতা। তখন বিএনপির লোকজন ওনাকে বহিষ্কার করেছে, কিন্তু বহিষ্কার করেছে, এটা করেছে ঠিক আছে, কিন্তু তাকে তো মামলা থেকে তো অব্যাহতি দেওয়া হয়নি, কিন্তু তাকে তো জামিনে বের করা হয়েছে। তাহলে আপনারা কি ধরনের বহিষ্কার করেছেন আর কি ধরনের রাজনীতির জন্য আপনারা আমাদের সঙ্গে বলেন? আপনারা সনাতন ধর্মের কোনো অসুবিধা নেই, আপনারা বিএনপি যারা আছেন আমাদের সঙ্গে বসেন, প্রভুদের সঙ্গে অনেকবার মিটিং করেছেন, মন্দিরে গিয়েছেন, আপনারা বিভিন্ন মঠে গিয়েছেন, গিয়ে আপনারা আমাদের সাথে এক হয়েছেন যে আপনাদের কোনো ভয় নেই, মা বোনের কোনো ইজ্জত নষ্ট হানি হবে না, না না হানি হবে না। তো সেক্ষেত্রে আপনারা কি প্রতিশ্রুতি দিয়েছেন? তো আমি যদি এখন আপনাদেরকে এই কথাটা বলি যে এই প্রতিশ্রুতি আপনাদের মিথ্যা প্রতিশ্রুতি, তাহলে এটা তো ঠিক হয় নাই, যাদেরকে আপনারা ঘুম পাড়িয়ে রাখছেন। আজকে যদি এটাই হতো তাহলে তো আজকে না বিএনপির কর্মসূচি দেখতাম, বিএনপি লোক, বিভিন্ন রাজনৈতিক লোক দেখে দেখতাম যে আপনারা কেন অন্যায়পূর্বকভাবে এটা করেছেন। আচ্ছা, এখানে কোনো সংশ্লিষ্ট কারোর সাথে আপনার কি কথা হয়েছে আপনাদের? আচ্ছা, এখানে ধন্যবাদ আপনাকে। এখানে সংশ্লিষ্ট অনেকের সাথে যারা মেন অফিসার ছিলেন, তারা এখানে সিভিল বেশে আমাদের ভিতরে ঘুরতেছেন, কিন্তু ঘুরে ঘুরে ওনাদেরকে আমরা অনেকবার চিনে ফেলে ওনাদেরকে বলতেছি দেখেন আপনারা একটু বলেন আমাদেরকে একটু বলেন যে আসলে প্রভু কোথায় আছে, একটু আমাদেরকে বলেন। ওনারা কোনো রকম মুখ খুলতেছে না। আমরা ওনাদেরকে বিনীতভাবে আর কি বলবো, আমরা হাত জোর করে ওনাদের পায়ে ধরা বাকি, পায়ে ধরেই ফেলেছি, হাত জোর করা মানে পায়ে ধরে ফেলেছি। এই পর্যন্ত কিন্তু ওনারা আমাদেরকে কোনো রকম আপডেট দিচ্ছে না। আচ্ছা, আপনারা যে এখানে সমবেত হয়েছেন, আপনারা কি কোনো সংগঠন থেকে সমবেত হয়েছেন? হ্যাঁ, আমাদের সনাতন আন্দোলন, যেটা সনাতন যে 8 দফা দাবি নিয়ে আমরা রাজপথে নেমেছি, যে 8 দফা প্রাণের 8 দফা দাবি আমরা পূরণ করতে চাচ্ছি, সেই 8 দফা দাবির যে সংগঠন এবং সাধারণ নেতৃবৃন্দ যেটা সনাতন ধর্মাবলম্বী, সকলেই আমরা এখানে জড়ো হচ্ছি। এবং শুধু এখানে না, সারা বাংলাদেশের বিভাগীয় জেলা উপজেলা থেকে সবাই নেমে গিয়েছে। আচ্ছা, আপনি বলছিলেন 8 দফা দাবি, হ্যাঁ, আপনাদের সেই 8 দফা দাবিটা কি?
আপনারা ইতিমধ্যে কিন্তু জেনেছেন মনে হয়, আমরা অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের যে সংখ্যালঘু সুরক্ষা আইন ছিল, আমাদের যে দুর্গাপূজার 5 দিনের ছুটি ছিল, এবং আমাদের যে সনাতন ধর্মকে ফাউন্ডেশনে রূপান্তর করতে হবে, এরকম অনেক আমাদের অর্পিত সম্পত্তিটাকে শত্রু সম্পত্তি হিসেবে গ্রহণ করেছে। এইভাবে আমাদের 8 দফা দাবিটাকে আমরা তুলে ধরেছি, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে এটা যুক্তিযুক্ত কথা, এটাকে আমরা পূরণ করার চেষ্টা করব। তো এই পর্যন্ত কেউ আমাদের সঙ্গে এটা নিয়ে বসেনি, এই পর্যন্ত ওনারা আমাদের সঙ্গে কেউ বসেনি। তো যার ফলে ওনারা অ্যাভয়েড করে যাচ্ছে, এড়িয়ে যাচ্ছে বিষয়টাকে। তো এড়িয়ে আপনারা কয়দিন থাকবেন? আপনারা অন্তর্বর্তীকালীন সরকার হন আর গণতান্ত্রিক সরকার হন, আপনারা তো যে কোনো জাতির জন্যই তো, সেটা তো আপনাদেরকে করতেই হবে। তাহলে এই অশান্তি কেন করছেন আপনারা? ভাইয়ের পরিচয়টা যদি একটু বলতেন। আমি সনাতন ধর্মাবলম্বীর যে অধিকার আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে আছি, এবং আমি হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের ডিরেক্টর হিসেবে আছি। এখানে আমি যেভাবে আসছি, আমার যে মানবাধিকারের যে কর্মী হিসেবে সেখানে আসছি, আমি ওনাদের সঙ্গে এই বিষয়টাকে জানতে চেয়েছি। আমার এটা ধর্ম এবং কর্ম, সেই বিষয়ে যখন ওনারা আমাদের সাথে সভ্যতা আচরণ করে নাই, আমাদের সঙ্গে কোনো শালীনতাপূর্ণ আচরণ করে নাই, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমরা এটা আশা করতে পারি না। তাহলে এখানে কেন সমবেত হয়েছেন বা কখন এসেছেন? আমরা গত 2 ঘন্টা ধরে এখানে অবস্থানরত। আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের 4 দফার নিয়ে আন্দোলন চলছিল গত 9ই আগস্ট থেকে। সেখানে আমাদের প্রথমে 9ই আগস্ট থেকে আমরা শিক্ষার্থীরা আন্দোলনরত ছিলাম, কিন্তু শিক্ষার্থীরা আমরা বারংবার বলে এসেছি যে আমরা এখানে নেতাই হতে আসিনি, আমরা দাবি আদায় করতে এসেছি। সেই কারণে উই সে দ্যাট উই আর হিয়ার অ্যাজ এ ভয়েস অফ মাইনরিটি, উই আর নট দ্য লিডার্স অফ মাইনরিটি। তো সেই হিসেবে একটা আন্দোলনের নেতৃত্বের প্রয়োজন হয়, সেই নেতৃত্ব দিচ্ছিল আমাদের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু। এবং সেই কারণেই আমরা বলবো যে মানুষটা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছিল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু, ওনাকে আজকে হঠাৎ করে ঢাকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আচমকা ডিবি পরিচয় দিয়ে আটক করা হয়। সেই বিষয়ে আমরা এখানে অবস্থান করছি গত 2 ঘন্টা ধরে। আমরা ওনাদেরকে জিজ্ঞেস করেছি যে ওনাদের ঠিক কী কারণে ওনারা এখানে ওনাকে আটক করেছেন, গ্রেফতার করেছেন না ইন্টারোগেশনের জন্য এনেছেন, কিন্তু ভিতর থেকে কোনো সুস্পষ্ট উত্তর আমাদেরকে দেওয়া হচ্ছে না। সেই কারণে আমরা এখানে অবস্থানরত। এবং একই সাথে যেহেতু উনি সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃত্ব দিচ্ছিলেন, সেই কারণেই ঢাকার শাহবাগ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায়, চট্টগ্রামে, বরিশালে, খুলনায়, সিলেটে অলরেডি এটা নিয়ে আন্দোলন চলছে যে কেন হঠাৎ করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুকে এভাবে আটক করা হলো। আচ্ছা, কি মনে হয় কেন তাকে গ্রেফতার করা হতো? এখন খুব সুন্দরভাবে ভালো প্রশ্ন করেছেন যে ওনাকে কেন গ্রেফতার করা হয়েছে। বিভিন্নভাবে আমরা জানতে পারছি যে ওনার এগেনস্টে একটা মামলা করা হয়েছিল গত মাসে, সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহী মামলা, এবং সেখানে অভিযোগ ছিল যে জাতীয় পতাকা অবমাননার জন্য। কিন্তু বিভিন্ন ছবি এবং ভিডিও অলরেডি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এবং সেখানে আমরা স্পষ্টভাবে দেখেছি যে অবমাননার কথা বলা হচ্ছে, সেখানে জাতীয় পতাকা উপরে গিয়ে আমাদের একটা গেরুয়া পতাকা টাঙানো হয়েছে, কিন্তু সেখানে একই খুঁটিতে সেই পতাকাটা ছিল না, পাশাপাশি খুঁটিতে এই পতাকাটা ছিল। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছিলাম যে অবমাননার দায়টা যিনি করেছিলেন, যে মামলাটা করেছিল ফিরোজ খান, তাকে কিন্তু তার রাজনৈতিক দল থেকে বহিষ্কার করা হয়েছে। তো এই সকল বিভিন্ন কার্যক্রমের কারণে বলা যায় যে ওনার এগেন্সটে যে মামলাটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট মামলা। এবং সরকারের কাছে সেটা হচ্ছে 8 দফা। সেই 8 দফার দিক থেকে বাংলাদেশের 1088টা সংগঠন সকলে এখন সমান, প্রত্যেকে এক হয়ে গেছে। এবং আমি এটা স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই যে হিন্দু মত খ্রিস্টান ঐক্য পরিষদ হোক বা পুজো উদযাপন পরিষদ, মহাজোট হোক বা মহাসংঘ, খ্রিস্টান অ্যাসোসিয়েশন হোক বা বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশন, আপনারা যার সাথেই কথা বলবেন তারা সবাই 8 দফা নিয়ে কথা বলবে। আপনারা অন্য কোনো কথা তাদের কাছে পাবেন না। আমরা সকলে একতাবদ্ধ হয়ে গেছি, সনাতনী সকল সংগঠন একত্রিত হয়ে সনাতনী জাগরণ জোট করেছে, এবং আমরা সংখ্যালঘু অধিকার আন্দোলন সমগ্র সংখ্যালঘু সম্প্রদায়কে নিয়ে আন্দোলনটা চালাবো। অনেকদিন ধরে দাবি করছেন, সরকারের পক্ষ থেকে কি এর মধ্যে কোনো আশ্বাস? না, গত 3.5 মাস ধরে আমরা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখিনি। হ্যাঁ, আমাদের যখন আন্দোলন শুরু হয়েছিল আগস্ট মাসে, তখন সরকারের সাথে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আমাদের 2 দফা বৈঠক হয়। একটা দফা বৈঠক হয় শিক্ষার্থীদের সাথে, 1 দফা বৈঠক হয় ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দদের সাথে। ওনারা 2টো দফা মিটিংয়ে ইউনূস স্যার স্পষ্টভাবে বলেছিলেন যে আমাদের 8 দফা দাবি যৌক্তিক। উনি স্পষ্টভাবে বলেছিলেন যে আমাদের 8 দফা দাবি যৌক্তিক। এরপরে উপদেষ্টা স্যাররাও বলেছেন 8 দফা সেটা তো রাষ্ট্র বলতে পারবে, সেটা অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারবে। এবং 8 দফা যৌক্তিক, এটা বৈষম্য বিরোধী আন্দোলনের সাজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহ ভাইয়ারাও বলেছেন যে সংখ্যালঘু সম্প্রদায়ের 8 দফা যৌক্তিক, কিন্তু তবু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
আচ্ছা, এছাড়া দুর্গাপুজোর ষষ্ঠীর দিন বলা হয়েছিল যে যা আমাদের 8 দফার মধ্যে প্রথম দফা ছিল যে ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলার মাধ্যমে পরোক্ষভাবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার স্বীকারও করে নিয়েছে যে বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে। কিন্তু তারপরেও তারা কেন এটার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না সেটার উত্তর শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারই দিতে পারবে। পাশাপাশি পুজোর পরে আমরা ছুটির নির্দেশনা পেয়েছি, কিন্তু আমাদের ছুটি কিন্তু শুধুমাত্র হিন্দুদের কেন্দ্রিক ছিল না। সংখ্যালঘু অধিকার আন্দোলন মানে আমরা সেখানে 8% সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী প্রত্যেকের কথা বুঝিয়েছি এবং আমাদের দাবি ছিল শারদীয় দুর্গোৎসবের 5 দিনের ছুটি, প্রবারণা পূর্ণিমার 1 দিনের ছুটি, ইস্টার সানডের 1 দিনের ছুটি এবং বৈশাখীর 1 দিনের ছুটির কথা। ওনারা বাকি বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসীদের কথা ভাবলেন না। আমরা ছুটি চাইলাম 5 দিনের, ওনারা দিলেন 1 দিনের। তাহলে ওনারা 8 দফার কোনোটা নিয়ে সুস্পষ্টভাবে কাজ করলেন না। সার্বিকভাবে আপনাদের ভবিষ্যতের মানে প্ল্যানিংগুলো কি, পরিকল্পনা মানে আপনারা এখানে কতক্ষণ থাকছেন? আমরা এখানে চিন্ময় দাস ব্রহ্মচারী প্রভুর সম্পর্কে কোনো সুষ্ঠু স্পষ্ট তথ্য না জানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। একই সাথে যদি আমরা জানতে পারি ওনাকে গ্রেফতার করা হয়েছে এবং সেই মিথ্যা মামলা কেন্দ্রিকভাবে হয়েছে, সেদিক থেকে আমরা সকলে একত্রিত হয়ে সিদ্ধান্ত নিব। হয়তোবা লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হতে পারে। সকলে একত্রিতভাবে আমরা সিদ্ধান্ত নিব, শিবির ও সাংগঠনিক নেতৃবৃন্দের সাথে হয়তোবা লং মার্চ টু ঢাকা ঘোষণা করা হতে পারে। এবং একই সাথে আমরা বিভিন্ন জেলায় অলরেডি আন্দোলন কর্মসূচি চলছে, আমরা সেই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব। আচ্ছা, আপনার নামটা যদি একবার বলতেন। সুস্মিতা কর, শিক্ষার্থী প্রতিনিধি, সংখ্যালঘু অধিকার আন্দোলন। বাংলাদেশ নিউজ নিয়ে আপনাদের সাথে ছিলাম এতক্ষণ।